আমাদের নেতা তারেক রহমান এমন ভাগ্যবান মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায় যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, যার মা প্রধানমন্ত্রী ছিলেন। আমরা দেখি বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সন্তানরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে ভোগ বিলাসে ব্যস্ত, তাদের নাইট ক্লাবে তাদের খুঁজে পাওয়া যায়। অথচ আমাদের নেতা তারেক রহমান, যার বাবা ছিলেন প্রেসিডেন্ট, যার মা ছিলেন প্রধানমন্ত্রী, তিনি 15-16টি বছর একটি ঘরের মধ্যে একটি চেয়ারের উপর বসে একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আজ মনে পড়ে শহীদ জিয়ার মৃত্যুর পর মানিক মিয়া এভিনিউতে যে এমন নিকৃষ্ট মনের একজন মহিলা, এমন ছোট মনের একজন মহিলা, যার সমগ্র আত্মাই কুলুষিত, ক্ষমতায় যাওয়ার জন্য যে নেত্রী একসাথে আন্দোলন করেছিলেন, যদিও উনি পালিয়েছিলেন এর সাথে সাথে, সেই কথা নাকি বাদই রাখলাম। উনি যখন গ্রেপ্তার হলেন, ওনার দলের কোন নেতা ওনার মুক্তি দাবি করে নাই, বেগম খালেদা জিয়া ওনার মুক্তি দাবি করেছিলেন। সেই নেত্রী আপনি মৃত্যু প্রত্যাশা করলেন, তাকে হুইল চেয়ার ধরিয়ে দিলেন, এবং কেন? ক্ষমতার জন্য। আহারে, সেই নেত্রীকে যারা আশ্রয় দিয়েছেন, যে নেত্রীর হাত প্রায় 1.5 সহস্রাধিক নিরপরাধ তরুণের রক্ত লেগে আছে, যে নেত্রীর হাতে 57 জন ব্রিলিয়ান্ট অফিসারের হত্যার সাথে যিনি জড়িত, ওই সাপ্লাই অসংখ্য মাদ্রাসার নিরপরাধ ছাত্রকে যিনি হত্যা করিয়েছেন, এখন নতুন নতুন তথ্য আমাদের কাছে চলে আসছে হত্যাকাণ্ডের। সেই নেত্রীকে যারা আশ্রয় দিয়েছেন, কি ভাষায় তাদের ধিক্কার জানাবো, কি ভাষায় তাদের সমালোচনা করব, সে ভাষা আমার জানা নেই। যুদ্ধ চলছে একটি দেশের সাথে, আমরা যুদ্ধ চাই না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত, এই উপমহাদেশে আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না, তা ঠিক আছে। কিন্তু ওনারা শুধু আমাদের দেশে নিরপরাধ মানুষের হত্যাকারীকে শুধু আশ্রয় দেন নাই, অনেক বড় বড় কথা বলেছেন। ওই পশ্চিমবঙ্গে ওনাদের একজন রাজ্য প্রধান আছেন, কি যেন নাম, এমন পর্যায়ে গেছে আমি ঠিক জানি না, এমন মানুষ তাদের দেশের রাজ্য প্রধান হয় কি করে, যিনি বলেন আমাদের ভয় দেখান, বাংলাদেশে নাকি 2-3টি রাফেল বিমান পাঠিয়ে দিলে নাকি আমরা টয়লেট করে দেব। তো আমরাও তো এখন বলতে পারি যে রাফেল বিমান দিয়ে আমাদের টয়লেট করাতে চেয়েছিলেন, সেই রাফেল বিমান তো দেখলাম শত্রু এলাকায় যাওয়ার আগে নিজেই টয়লেট করে বসে আছে। জানাজা হয়েছিল পৃথিবীর ইতিহাসে তার সবচেয়ে বড় জানাজা, আর একটি জানাজা। সেই জানাজায় বাংলাদেশের কোটি মানুষ কান্না করেছে, মহান আল্লাহ তাআলার কাছে বলেছে তুমি আমাদের প্রিয় সন্তানকে নিয়ে গেলে আমাদের এখন কি হবে। সেদিন মহান আল্লাহ হয়তোবা তার সমস্ত দেশপ্রেম নিয়েই তার সন্তানকে দিয়ে দিয়েছিলেন আমাদের সেবা করার জন্য, এই দেশের মানুষের সেবা করার জন্য। তাই তো 15-16টি বছর তার সমস্ত ঘুমকে উনি হারাম করে দিয়ে ওই রুমের ওই চেয়ারে বসে এই দেশের প্রতিবাদী মানুষকে সংগঠিত করেছেন, তরুণদের সংগঠিত করেছেন, এবং শেখ হাসিনার মতো স্বৈরাচারের বিদায় ঘটিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আমার মনে হয় আমরা আমাদের প্রিয় নেতা যখন দেশে আসবেন, আমরা তো ওনাকে সম্বর্ধনা দিবই, এর পাশাপাশি যে চেয়ারটিতে বসে তিনি এই আন্দোলন সংগঠিত করেছেন, সেই চেয়ারটিকেও আমরা আমাদের স্মৃতি ঘরে স্থান দেব। ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়স হয়েছেন, এখন অসুস্থ। আমরা যখন দেখি উনি মাঝে মধ্যে খুঁড়ে খুঁড়ে হাঁটেন, তখন আমাদের কষ্ট লাগে। যে মানুষটি আপোষ করেননি, যে মানুষটি লড়াই করে গেছেন, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্টকে মোকাবেলা করা তো সহজ কাজ নয়। দলের মহাসচিব হিসেবে উনি চেষ্টা করে গেছেন, উনি সংগ্রাম করে গেছেন এবং এক্সাম্পল তৈরি করেছেন। আগামীতে যারা দলের মহাসচিবের দায়িত্ব নেবেন তাদের জন্য উনি অনেক এক্সাম্পল তৈরি করে গেছেন। তাই আমি বলতে চাই, আজকের এই মিলাদ মাহফিলে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য, সুস্থতার জন্য দোয়া করব, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, ওনার সুস্থতার জন্য দোয়া করব, এবং আমাদের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর সাহেবের সুস্থতার জন্য দোয়া করব এবং আগামীতে ওলেমা দল শুধুমাত্র ঘরের মধ্যে নয়, শুধুমাত্র শহীদ জিয়ার মানাজ বাজারে নয়, শুধুমাত্র মিলাদ মাহফিলের মধ্যে নয়, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অঞ্চলে গিয়ে ধর্মপ্রাণ মানুষদের সাথে মিশে তাদেরকে সংগঠিত করে তাদেরকে আমাদের দলের কর্মসূচি বাস্তবায়নে সম্পৃক্ত করতে হবে। আমি খুশি হয়েছি ওলেমা দল সাংগঠনিক ভাবে শক্তিশালী হচ্ছে, তবে আরো অনেক 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 শক্তিশালী হতে হবে। ঠিক আছে, ধর্ম ব্যবসায়ীরা যাতে ধর্ম নিয়ে ব্যবসা করার সুযোগ না পায়। দিয়েছে রাজনৈতিক মামলায় বিএনপিকে সেরকম তার সমকক্ষ যিনি রয়েছেন আওয়ামী লীগে তার বিরুদ্ধে একটি মামলাও দিয়েছে, দেয় নাই। তাহলে এই প্রশ্ন কেন আসছে যে আগামী নির্বাচনের মাধ্যমে আবার যদি বিএনপি আসে তাহলে তারা স্বৈরাচারী হয়ে যাবে? এগুলো কল্পকাহিনী। এই কল্পকাহিনী প্রচার যারা করে তারা মিথ্যাচার করছে। এটা জোর গলায় পড়তে হবে, মিথ্যাকে প্রতিবাদ করতে হবে, সত্যকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ ভুলে গেছে এবং আজকে যারা জনগণের প্রতিনিধি নির্বাচন ছাড়া আজকে যারা নিজেদের জনগণের প্রতিনিধি দাবি করছে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ফেসবুকে মিথ্যা প্রচার করে রাজনীতি যে সৃষ্টি হবে, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষের চোখে ধুলো দেওয়া যাবে না। এবং সে কারণে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে, আমরা উদার রাজনীতিতে বিশ্বাস করি বলে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের বুক, আমাদের হৃদয় পরিষ্কার। সেই সুষ্ঠু নির্বাচনে যদি আজকের ছাত্র দল বা নাগরিক দল অথবা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি নির্বাচিত হন, আমি সর্বপ্রথম তাদের স্যালুট জানাবো। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু তারা জানে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের জনগণ কখনো তাদের বিজয়ী করবে না। বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না, কিন্তু একটি বিষয় আমি বক্তব্য শেষ করার আগে স্পষ্ট করে দেব। যারা মনে করেন বিগত 2024 সালের জুলাই অগাস্টে বৈপ্লবিক